হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আর একটা ক্লাসে। দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2025। আজকে তোমাদের 12 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 11 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি, আগে 1 থেকে 11 নম্বর স্কুলগুলো দেখে নাও ভালো করে, তারপর 12 নম্বর স্কুলটা দেখো। তো চলো, আমরা দিয়ে করবো না, তাড়াতাড়ি আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা চলে আসবো 1 নম্বর প্রশ্ন। কী বলছে আমাদের প্রশ্নটা? তো এখানে বলছে, দেখো, রামবাবু তার আয়ের 15% বাড়ি ভাড়া দেন। তার বাড়ি ভাড়া 3000 টাকা হলে আয় কত ছিল? রামবাবুর আয় কত ছিল? আচ্ছা, আয়ের 15% বাড়ি ভাড়া দেয়। আয়ের 15% বলতে মানে 15 টাকা যদি বাড়ি ভাড়া হয়, তাহলে আয় হবে 100 টাকা। এভাবে কথা কিন্তু বলতে পারবো। এই যে 15% থেকে আয়ের 15% বলেছে না, বাড়ি ভাড়া দেন। কী বললাম কথাটা? বাড়ি ভাড়া যদি 15 টাকা হয়, তাহলে সেই রামবাবুর আয় কত ছিল? রামবাবুর আয় ছিল 100 টাকা। ওকে, চলো এইভাবে আমরা অঙ্কটা সাজাবো। তো আমরা এখানে বলে দেব যে 15 টাকা বাড়ি ভাড়া হলে, এভাবে তোমরা লিখবা 15 টাকা বাড়ি ভাড়া হলে রামবাবুর আয় হয়। রামবাবুর যে আয় কত ছিল? আয় ছিল বা হয়, যা লিখতে পারো তোমরা, আয় হয় 100 টাকা। এই যে দেখো, আয় হবে কত? 100 টাকা। ওকে, তাহলে এখানে দেখো, বাড়ি ভাড়া এখানে আমাদের 3000 টাকা বলেছে। তাহলে বাড়ি ভাড়া যদি 1 টাকা হয়, 1 টাকা বাড়ি ভাড়া হলে রামবাবুর আয় কত? রামবাবুর আয় হবে, এখন কম হয়ে যাবে, 100/15 টাকা। আর রামবাবুর বাড়ি ভাড়া দেখো 3000 টাকা ছিল, 3000 টাকা। 3000 টাকা বাড়ি ভাড়া হলে রামবাবুর আয় কত তাহলে? তা দেখো, তাহলে এখানে 100/15 গুণিত 3000 হবে, 3000 টাকা। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো আমরা সরলটা করি। দেখো, এখানে 15 দিয়ে 30 আর 2 শূন্য বসে যাবে। এবার দেখো, 2 1 কে 2 গুণ করে নাও। যে 2 আর 1 কে 2 1 2 আর 4টা শূন্য, 2টা আর 2টা 4টা শূন্য, তো 4টা শূন্য বসিয়ে দাও। দেখো, আমরা পেয়ে গেলাম 20,000 টাকা। তাহলে রামবাবুর আয় কত ছিল? 20,000 টাকা। অ্যান্সারটা আমাদের 20,000 টাকা। 20,000 টাকা। 2 নম্বর প্রশ্ন। তো এখানে বলেছি, ভোলা ও যদু দুজনে একসঙ্গে একদিনে একটি কাজ 1/10 অংশ করতে পারে যদি প্রত্যেকে একা কাজটি শেষ করতে সমান সময় নেয়। ঠিক আছে, তারা কাজটি যে শেষ করবে প্রত্যেকে সমান সময়। মানে ভোলা যদি 10 দিনে কাজটা করে, তাহলে যদু কাজটি 10 দিনই শেষ করবে। তাহলে একজন একা কাজটি কত দিনে শেষ করবে, সেটাকে আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, ভালো প্রশ্ন বলেছে এটা। দেখো, সেটা তোমরা কীভাবে করবা? এখানে দেখো, আমাদের প্রথমে দেখো, তারা কিন্তু দুজনে মিলে, দেখো, তারা দুজনে মিলে একদিনে কাজটি 1/10 অংশ করে। তাহলে 1/10 অংশ কাজ যদি একদিনে করে, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 1 অংশ কাজ 10 দিনে করবে তারা দুজনে মিলে। তাহলে এখানে এইভাবে তোমরা করতে পারবা, দুজনে মিলে 1/10 অংশ কাজ, 1/10 অংশ কাজ করে একদিনে। এটা প্রশ্নে বলেছি। তাহলে 1 অংশ হচ্ছে দুজনে মিলে 1 অংশ কাজ, মানে সম্পূর্ণ কাজটি 1 অংশ কাজ করবে কত? এটা উল্টে যাবে। তাহলে এটা হবে আমাদের 10 দিনে, তাই তো? 1 অংশ কাজ করতে বেশি দিন সময় লাগবে, তাহলে এই মানটা উল্টে দেবা, 1 গুণিত 10/1 হয়ে যাবে, মানে 10 দিনে। আচ্ছা, তাহলে দুজনে মিলে, দেখো, দুজনে মিলে কিন্তু সম্পূর্ণ কাজটি 10 দিনে করবে। তাহলে একজন একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এখানে প্রশ্ন বলে দিয়েছে কাজটি শেষ করতে সমান সময়, সময় আছে এখানে, সমান সময় নেয়, একই সময় নেয়। মানে দুজনে মিলে যদি 10 দিনে শেষ করি, তাহলে দেখো একজন একা কাজটি 20 দিনে শেষ করতে পারবে, তাই না? 20 দিনে, মানে এক একজনের সময়টা যে লাগবে, তাই না? এক একজনের সময়টা কতজন লাগবে? মানে 20 দিন লাগবে। দুজনে মিলে যেহেতু করছে 10 দিনে, তাই না? মানে তাহলে একজন যদি একা কাজটি করে, তাহলে 20 দিনে কিন্তু শেষ করবে। প্রশ্নে যেভাবে বলেছে সেই অনুযায়ী কথাটা আসবে।
মানে দেখো এখানে কীভাবে হচ্ছে, মানে দুজনে মিলে এক অংশ কাজ যদি 10 দিনে করে তাহলে একা কাজটি করবে, একজন একা কাজটি শেষ করবে, সম্পূর্ণ কাজটি, এক অংশ কাজটা একা কাজটি শেষ করবে। দেখো দুজনে মিলে যদি দেখো এক অংশ কাজ 10 দিনে করে তাহলে একজনে মিলে, তাহলে এখানে এই যে 2 ছিল এখানে কিন্তু দুজনে মানে 2 আছে, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করে দিতে হবে। দুইজনের সময় যদি লাগে 10 দিন দুইজনার, তাহলে একজনের সময়তে বেশি লাগবে, বেশি বলতে 2 দিয়ে গুণ করে দাও, তার কতদিন লাগবে এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 20 দিন। এই দেখো তাহলে অ্যান্সারটা হবে একজন একা কাজটি যদি করে তার কাজটি শেষ করবে 20 দিনে। চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে 3টি রাশি আছে, এদের গসাগু বের করতে বলেছে। আচ্ছা গসাগু তো আমরা সহজে বের করে নিতে পারবো। তাহলে আমরা দেখো গসাগু যদি বের করি, প্রথম যে রাশিটা আছে এটা আমাদের 2x + 3 আছে, ঠিক আছে, এটা আমাদের ভাঙানো আছে, একই কোনো ভাঙানোর প্রয়োজন নাই। আর দ্বিতীয় যে রাশিটা আছে কত আছে 10x + 15, এখান থেকে কিন্তু দেখো কমন যাবে, কী কমন নিতে পারবা তোমরা, এখান থেকে 5 কমন নিতে পারবা। তাহলে 5 যদি কমন নিয়ে নাও তাহলে 5 × 2 = 10, 2x + 5 × 3 = 15, 3 দেখো এভাবে দাঁড়াবে। আর 3 নম্বর রাশিটা আছে 4x + 6 আছে, একে যে আমরা উৎপাদকে ভেঙে নিই তো এখান থেকে 2 কমন নিতে পারবা, তাহলে 2 কমন নিলে পরে এটা হয়ে যাবে 2x + আর 2 × 3 = 6, 3। তাহলে প্রথম রাশিটা এটাই হলো, দ্বিতীয় রাশিটা এটা, তৃতীয় রাশিটা এটা। এবার এদের আমরা করে নেব কি গসাগু। গসাগু হচ্ছে যেটা মিলবে, 3টা রাশি থেকে যেটা মিলবে সেটাই গসাগু। দেখো 2x + 3, 2x + 3, 2x + 3 3 জায়গায় আছে, তা আমাদের হয়ে যাবে গসাগুটা 2x + 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটা বলেছে সরলতম মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমাদের আছে a/a - b, দেখো এখানে b/b - a আছে, তাহলে আমরা প্লাস b/b - এটাকে আমরা যদি a - b করি তাহলে একটা মাইনাস বাইরে বের হবে, এভাবে হবে a - b। এটা কী করে হয় দেখো এখানে দেখাচ্ছি, দেখো b - a আছে না, মানে কি আগে আমরা -a করলাম, আর b বলতে +b আছে এখানে, দেখো +b, তো এখানে মাইনাস কমন নিলে পরে দেখো এটা a - b হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস কমন নিলে পরে প্লাস মানে মাইনাস এটা হয়ে যাবে। তো দেখো তো এই যে b - এটাকে a - b করলে একটা মাইনাস বের হবে, এই জন্য b - এটাকে a - b করেছি বলে মাইনাস বের করে নিয়েছি। এদিকে তো a/a - b, এই মাইনাস প্লাস এই দুটো চিহ্ন গুণ করে নেবা, মাইনাস হয়ে গেল b/a - b। দেখো আমরা a - b হরটা সমান করে নিয়েছি, এখন ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, তাহলে আমাদের লসাগুটা কত হবে, লসাগুটা হবে a - b, তাহলে এখানে a নেমে যাবে মাইনাস, এখানে b নেমে যাবে, তো এটার সঙ্গে এটা যদি মিলে যায় তাহলে উপরে একটা নামিয়ে দেবো, এখানে মিলে গেছে উপরেটা নামিয়ে দাও। তাহলে দেখো আমাদের a - b আর a - b মিলে গেছে, তো কেটে দাও, তাহলে আমাদের 1 হয়ে গেলো অ্যান্সারটা। দেখো তো এর যে মান সরলতম মান বের করতে বলেছিল 1 অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলি একটিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার মান 100 ডিগ্রি। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা তো দেখো প্রশ্নে আমাদের যেটা বলেছি সেটা সেভাবে ছবিটা যদি তৈরি করি, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এভাবে তৈরি করতে পারবো। এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বাহুকে আমরা বাড়িয়ে দিলাম, মানে দেখো একটিকে বর্ধিত করলে, একটিকে বলতে যে দুটি বাহু সমান আছে না, সমান বাহু দুটির যে কোনো একটিকে বর্ধিত করলে, যে বলি থেকে সমান বাহুগুলির একটিকে, তাহলে এখানে ত্রিভুজটা যদি নাম দিয়ে দিই ABC, তাহলে AB আর AC এখানে কিন্তু সমান আছে, আমাদের এখানে আছে AB বাহু আর AC বাহু সমান, তাহলে সমান দুটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে আমাদের বাড়াতে বলেছে, বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর যে বহিঃকোণটা বলেছে, বহিঃকোণটা 100 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে বহিঃকোণটাতে এই কোণটা আমাদের আছে 100 ডিগ্রি। আচ্ছা এই বহিঃকোণটা পেয়ে গেলে পরে আমরা এই যে অন্তঃকোণটা ভিতরের কোণটা পেয়ে যাব, দুটো কোণ মিলে 180 ডিগ্রি, যেহেতু একটা সরল কোণ, তাহলে এই কোণটা হয়ে যাবে কত 80 ডিগ্রি। 100 ডিগ্রি 80 ডিগ্রি যোগ করে দেখো 180 ডিগ্রি, তাহলে দেখো ত্রিভুজের একটি কোণ পেয়ে গেলাম। তাহলে এই কোণটা পেয়ে গেলে আমরা এই কোণটা পেয়ে যাব, দুটি বাহু সমান হলে এই দুটি কোণ সমান হয়, তাই না, সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান পাওয়া যায়, তাহলে এই কোণটা আমার হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো ত্রিভুজের দুটি কোণ যখন জানা হয়ে গেল, তাহলে আমাদের এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো, আমাদের সবচেয়ে ছোটো কোণটা বের করতে বলেছে, তাহলে এটাই আমাদের ছোটো কোণ হবে। দেখো এ আমাদের 80 ডিগ্রি আর 80 ডিগ্রি দুজন মিলে হয়ে গেল আমাদের কত
দুজনে মিলে হয়ে গেল 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিবা, কারণ এই কোণটা পাওয়ার জন্য 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করতে হবে, এই কোণটা পেয়ে যাবো। তা দেখো এটা পেয়ে যাবে 20 ডিগ্রি। এই দেখো এটা 20 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা 20 ডিগ্রি। যে ক্ষুদ্রতম কোণের মান বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? 20 ডিগ্রি পেয়ে গেলাম। একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, ষড়ভুজ বলতে যে বহুভুজের বাহু সংখ্যা 6টি তাকে ষড়ভুজ বলা হয়। তাহলে ষড়ভুজের কর্ণ সংখ্যা, দেখো কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সেই বহুভুজের কর্ণের সংখ্যার যে সূত্রটা n × n-3/2, এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে? n × n-3/2। এবার এখানে দেখো ষড়ভুজ বলেছে, ষড়ভুজ বলতে বাহু সংখ্যা 6, তাহলে n এর জায়গায় 6 বসিয়ে কর্ণের সংখ্যা পেয়ে যাবো। দেখো 6 3/2, এই যে দেখো এই সূত্রে আমরা 6 বসিয়ে দিলাম। তো এটা সরল করো, 6 এটা বিয়োগ করে এটা 3 পেয়ে যাবা, আর নিচে 2 আছে, 2 3 6, তা দেখো 3 3 9, এই যে 9টি। তোমরা একটা ষড়ভুজের ছবি এঁকে কর্ণগুলো যোগ করবা, দেখবা 9টি কর্ণ পাবা। ওকে, তাহলে সূত্র সাহায্যে তোমরা সহজে করে নিতে পারবা। চলে আসবো আমরা দুইয়ের প্রশ্নগুলো। দেখো দুইয়ের প্রশ্নগুলো আমাদের কি বলেছে, 2-1 নম্বরটা, দুটি সমান আয়তনের গ্লাসের একটিতে 4:1 এবং অন্যটিতে 5:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। দুটি গ্লাসের মিশ্রণ এক পাত্রে, ঠিক আছে, মানে একটি পাত্রে ঢালা হলো। দুটি গ্লাসের মিশ্রণ একটি পাত্রে ঢালা হলে ওই পাত্রে সিরাপ ও জলের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আরও প্রশ্ন। তাহলে দেখো তো আমরা কীভাবে করব। এখানে আমাদের দুটি পাত্র আছে, তাহলে প্রথম পাত্রে দেখো সিরাপ আর জলের অনুপাত বলে দিয়েছে। তার প্রথম পাত্র থেকে আমরা সিরাপের পরিমাণটা আর জলের পরিমাণটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে বের করব প্রথম পাত্রে সিরাপের পরিমাণ, প্রথম পাত্রে সিরাপের পরিমাণ, এটা আনুপাতিক ভাগার হবে। সিরাপের পরিমাণটা দেখো আনুপাতিক ভাগার অনুযায়ী কী করে পাবো, এটা হচ্ছে প্রথম পাত্র। দেখো সিরাপ আর জল, প্রথমটা সিরাপ তারপরটা জল, তাহলে এখানে দেখো সিরাপটা আছে 4, এই 4 দেখো 4/, আনুপাতিক যোগ 4 আর 1 যোগ করে এটা 5। আর প্রথম পাত্রে সিরাপ পেয়ে যাবা 4/5। আর প্রথম পাত্রে জলটা বের করে নিই। প্রথম পাত্রে জলের পরিমাণটা যে বের করি, তাহলে জল হচ্ছে 1, তাহলে 1/5 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম পাত্রে বের করলাম। এবার দ্বিতীয় পাত্রেও আমরা সিরাপ আর জল বের করে নেব। তো আমরা লিখব দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণ হয়ে যাবে আমাদের। দেখো দ্বিতীয় পাত্রে সিরাপ কিন্তু 5, তাহলে 5/, আনুপাতিক যোগটা এখানে 6 পেয়ে যাবা, তাহলে 5/6 এটা হবে দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণটা। আর দ্বিতীয় পাত্রে আমরা জলের পরিমাণটাও বের করে নিব। এই যে জলের পরিমাণ হয়ে যাবে, জল 1 ছিল, তাহলে 1/6 হয়ে যাবে আনুপাতিক যোগটা। আচ্ছা, দুটি পাত্রের সিরাপ জল আলাদা আলাদা করে বের করে নিয়েছি। এবার এই যে পরিমাণগুলো আমাদের কি একটি পাত্রে, নতুন পাত্রে ঢেলে দিবে। তাহলে নতুন পাত্রে দেখো, নতুন পাত্রে সিরাপের পরিমাণটা মোট পরিমাণ পাওয়া যাবে। এখানে আমাদের সিরাপ আছে, এখানেও সিরাপ আছে, আর এখানেও জল আছে, এখানেও জল আছে। তাহলে নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণটা বের করতে হবে। তো আমাদের লিখতে হবে নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণ। দেখো মোট সিরাপের পরিমাণ বলতে প্রথম পাত্রে সিরাপ ছিল 4/5 প্লাস, আর দ্বিতীয় পাত্রে সিরাপ ছিল 5/6। এই যে দেখো এগুলো সব অংশে থাকবে, তাই না? এগুলো অংশ। তাহলে এদের কী করবা, ভগ্নাংশে যোগ করে নাও। এটা লসাগুটা দেখো, এটা 5 আছে লসাগু, তোমরা 30 পেয়ে যাবা। 5 6 30, 6 6 4 24 প্লাস 6 5 30, 5 5 25। তাহলে এখানে 24 আর 25 যোগ করো, এটা পেয়ে যাবা 49/30। ওকে, আচ্ছা, তাহলে নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণটা পেয়ে গেলাম। এবার নতুন পাত্রে মোট জলের পরিমাণটাও বের করে নেব। তো আমরা লিখবো এখানে নতুন পাত্রে মোট জলের পরিমাণ। দেখো প্রথম পাত্রে জল ছিল 1/5, আর দ্বিতীয় পাত্রে জল ছিল 1/6। এই দেখো এদের ভগ্নাংশে যোগ লসাগু 30,
এটা 5 6 30 6 পেয়ে যাবা, 5 পেয়ে যাবে। দেখো 11/30। তো এবার দেখো আমরা এই যে নতুন পাত্রে যে বলেছিল, দেখো যেটা নতুন পাত্রে ঢালা হলো না, ওই পাত্রে সিরাপ আর জলের অনুপাত কত হবে। তাহলে সেই নতুন পাত্রে সিরাপ আর জলের অনুপাত, তাহলে নতুন পাত্রে সিরাপ, দেখা যাচ্ছে না, নতুন পাত্রে সিরাপ ও জলের অনুপাত সমান দেখো আমাদের মোট সিরাপের পরিমাণটা পেয়েছি 49/30 ইজডু, আর মোট জলের পরিমাণটা পেয়েছি 11/30। ওকে, দেখো আমাদের যেটা বলেছিল এই প্রশ্নে, এই যে ওই পাত্রে সিরাপ ও জলের অনুপাত বের করতে বলেছে। দেখো আমাদের কিন্তু চলে এসেছে, জাস্ট একটু সরলটা করে নিই। অনুপাত একই জিনিস কেটে যায়, তাহলে আমাদের হয়ে গেল 49:11। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে যে বলেছিল আমাদের এখানে এই যে ওই পাত্রে, মানে এই যে দুটি পাত্রের যে শরবত একটি পাত্রে ঢালা হয়েছিল, তাই না, তাহলে সেই দুটি পাত্রে একটা পাত্রে যে ঢালা হয়, তাহলে যে নতুন পাত্রে সিরাপ ও জলের অনুপাতটা যে বের করতে বলেছিল, আমরা কত বের করলাম, 49:11 পেলাম। তাই এভাবে করে দিতে হবে তোমাদের। আচ্ছা, দুইয়ের প্রশ্নটা দেখো, একটি যন্ত্র 2 দিনে 500 জিনিস বানাতে পারে। ঠিক আছে, একটি যন্ত্র 2 দিনে 500 জিনিস বানাতে পারে। আচ্ছা, 10 জন শ্রমিক 3 দিনে 60টি জিনিস বানাতে পারে, কিন্তু একটি যন্ত্র কতজন শ্রমিকের সমান কাজ করতে পারে সেটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা বের করব যে এই যে দেখো 500টি জিনিস বানাতে কতটি শ্রমিকের প্রয়োজন, তাই তো, কারণ এখানে একটি যন্ত্র কিন্তু বানিয়ে নিত, একটি যন্ত্র 2 দিনে 500টি জিনিস বানাতে পারত। তাহলে আমরা এই 500টি জিনিস 2 দিনে বানাতে কতজন শ্রমিক লাগে সেটা যদি বের করে নিই, তখন বলে দিতে পারবো যে একটি যন্ত্র কতজন শ্রমিকের সমান হবে, কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এখানে শ্রমিক সংখ্যাই বের করব, জনসংখ্যা বের করব। তাহলে আমাদের এই অঙ্কটা দেখো, এই গণিতের ভাষায় সমস্যাটি আমাদের যে সাজাতে হবে সেটা আমরা কীভাবে সাজাবো। আমাদের বের করতে বলেছে শ্রমিক সংখ্যা, তো মানে জন, তাহলে আমরা এখানে ধরো এদিকে শেষে জন দিয়ে দিলাম। তারপরে কে আছে, দিন সংখ্যা, এখানে আমরা দিন দিয়ে দিলাম। তারপরে আছে জিনিস বানাচ্ছে, আমরা এখানে জিনিস লিখে দিলাম। এভাবে গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করো। জিনিস যদি প্রথমে দেখি, এটা দেখো 10 জন শ্রমিক 3 দিনে 60টি জিনিস তৈরি করে, মানে 60টি জিনিস 3 দিনে তৈরি করতে শ্রমিক সংখ্যা লাগে কতজন, 10 জন লাগে। এবার 500টি জিনিস তৈরি করবে, এই দেখো 500টি জিনিস তৈরি করবে 2 দিনে। 2 দিনে একটি যন্ত্র তৈরি করে নেয়, তাহলে একটি যন্ত্র তৈরি করছে, এখন কতজন শ্রমিক লাগবে সেটা আমরা বের করব। তখনই আমরা পেয়ে যাব যে একটি যন্ত্র কতজন শ্রমিকের সঙ্গে সমান হয়। ঠিক আছে, চলো শ্রমিক সংখ্যাটা বের করে নিই আমরা। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের যে হবে, আমরা জিনিস আর জনসংখ্যা এর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করি। ওকে, এটা হচ্ছে আমাদের ত্রৈরাসিক পদ্ধতির যে অঙ্কগুলো আছে, ত্রৈরাসিক নিয়ম, সেই ত্রৈরাসিক থেকে অঙ্কটা দিয়েছে। তাহলে এখানে দেখো জিনিসের পরিমাণটা কমেছে, তাহলে 60টি জিনিস, দিনটাকে ফিক্স করে নাও, 60টি জিনিস তৈরি করতে শ্রমিক সংখ্যা কতজন লাগে, 10 জন লাগে শ্রমিক সংখ্যা। এখন 500টি জিনিস তৈরি করবে, মানে জিনিসের পরিমাণটা কমে গেল। তাহলে 500টি জিনিস তৈরি করতে আমাদের কি আগের চেয়ে শ্রমিক সংখ্যা কম লাগবে, কমে না, এখানে শ্রমিক সংখ্যা বেড়েছে, তাই না, 60টি জিনিস থেকে 500টি জিনিস, শ্রমিক সংখ্যা এখানে জিনিস বেড়ে গেছে। তাই জিনিস যখন বেড়ে গেছে দেখো, তাহলে শ্রমিক সংখ্যা কি বেশি লাগবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বেশি আছে। ওকে, তো আমাদের যে শ্রমিক সংখ্যা বেরোবে, দেখো এখানে আমরা যদি বের করি শ্রমিক, আমরা শ্রমিক সংখ্যা বের করব, তো 10 গুণিত, দেখো এখানে আমাদের বেশি বলে ভগ্নাংশটা বড় হবে, মানে 500টা উপরে হবে আর 60টা নিচে হবে। জিনিস যদি বেড়ে যায় তাহলে আমাদের কি শ্রমিক সংখ্যা বাড়াতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছো সরল সম্পর্ক আছে এটা, জিনিস বাড়লে শ্রমিক সংখ্যা বাড়বে। এবার দিন সংখ্যা আর জনসংখ্যা, দিন সংখ্যা আর জনসংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক পাওয়া যায়, কারণ 3 দিনে, ঠিক আছে, কোনো একটা জিনিস, ঠিক আছে, একটা ফিক্স জিনিস ধরে নিবা, এটাকে ফিক্স করবা, ধরো 500টি জিনিস ধরে নাও, যে 500টি জিনিস 3 দিনে তৈরি করতে 10 জন শ্রমিকের যদি লাগে, তা সেই 500টি জিনিসই 2 দিনে তৈরি করবে। এখন কম দিন, সময় কম, তাহলে বেশি জন শ্রমিক লাগবে, তো দিন সংখ্যা কমলে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে।
তাহলে আমাদের এখানেও বেশি, আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে আমরা বেশি পেয়ে গেলাম। এই যে বেশিটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে ভগ্নাংশটা তৈরি করার জন্য। তাহলে বেশি বলে দেখো এখানেও আমাদের ভগ্নাংশটা বড় হবে, একের চেয়ে বড়, মানে উপরে বড় আর নিচে ছোট। বেশিতে বড় ভগ্নাংশ, একের চেয়ে বড়। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের সরল করে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। এখানে 0 0 কেটে দিলাম, 3 2 6। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করতে পারবো, 2 5 10 আর 2 50, এটা 25 হয়ে যাবে। তাহলে 25 আর 5 গুণ করে তোমরা পেয়ে যাবা 125 জন শ্রমিক লাগছে আমাদের। তাহলে একটি যন্ত্র কতজন শ্রমিকের সমান? অতএব তোমরা লিখে দিবা যে একটি যন্ত্র 125 জন শ্রমিকের সমান। খুব ভালো একটা প্রশ্ন ছিল। ওকে, তো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা আমাদের কী বলেছে। আচ্ছা, দেখো কী বলছে এখানে প্রশ্নটা। আমাদের এখানে ত্রিভুজ এবিসি আছে, এ কোণ 80 ডিগ্রি আর বি কোণ 70 ডিগ্রি, সি কোণ 50 ডিগ্রি, মানে ত্রিভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। তো ওই ত্রিভুজের এবি বাহু এবং বিসি বাহুর মধ্যে কোনটি বড় সেটা দেখাতে বলেছে। চলো আমি ত্রিভুজের ছবিটা আগে তৈরি করে দেখাই তোমাদের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এ বি সি আমরা নিয়ে নিলাম। এ কোণটা বলেছে এখানে 80 ডিগ্রি, বি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি আর সি কোণটা আছে আমাদের এখানে 50 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের মান দেওয়া আছে। এবি বাহুটা বিসি বাহুর মধ্যে, এই যে এবি আর বিসি বাহু আছে, এবি আর বিসি বাহু আছে, এদের মধ্যে কে বড় সেটা দেখাতে বলেছে। তো দেখো আমরা সহজে এটা বলতে পারবো। দেখো যে কোণটা বড় থাকবে না, সেই বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে। তাহলে এখানে যেহেতু 80 ডিগ্রি কোণটা বড়, কার চেয়ে বড়? এবার এই যে এবি, বিসি আর এবি, তাহলে এই কোণটা দেখো 50 ডিগ্রি, আর এই কোণটা ছোট। 80 ডিগ্রির চেয়ে বড় 50 ডিগ্রি, তাহলে বড় কোণের বিপরীত বাহু বড়, এই যে বড় কোণের বিপরীত বাহু বড় হবে আর ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। দেখো তাহলে এখানে এবির চেয়ে বিসিটা বড় হবে, তাহলে এবি এবং বিসি বাহুর মধ্যে কে বড়? বিসি বড়, তাহলে বড় বাহু পেয়ে গেলাম আমরা, বিসি পেয়ে গেলাম। তো আমাদের যুক্তিতে দেখাতে বলেছি, দেখো এটাই যুক্তি, তোমরা লিখে দিবা কারণটা, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয় এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। ঠিক আছে, এভাবে যুক্তি দিয়ে তোমরা লিখে দিবা। চলো আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। আচ্ছা, প্রশ্নটি দেখে মনে হচ্ছে যে আগের আমরা করেছি আগের ক্লাসে, তাহলে এটা কিন্তু আগের ক্লাসে যেটা বলবো করা হয়ে গেছে অঙ্কটা। তো কোথায় করা আছে তোমরা চলে যাবা, পেজ নাম্বার বলে দেবো 161 পাতা, স্কুল নাম্বার 1, 1 নম্বর স্কুল, 2-এর 3 নাম্বার। একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে। চলো আমরা লসাগু দেখাই। আমাদের এখানে দুটো রাশি দেওয়া আছে, এদের লসাগুটা করতে হবে। তাহলে লসাগু করার জন্য রাশি দুটোকে উৎপাদকে ভাঙাতে হবে। প্রথম যে রাশিটা আছে তাকে যদি উৎপাদকে ভাঙাই আমরা, আমাদের কে আছে এ স্কোয়ার মাইনাস 2a আছে। তো তাহলে এই রাশিটাকে যদি উৎপাদকে ভাঙাই, এখানে শুধু আমাদের এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিলে পরে এ মাইনাস 2, দেখো উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। আর একটা রাশি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, তাহলে এই রাশিটা মিডল ফ্যাক্টর হবে। এটা ভাঙাবা এ স্কোয়ার, এটা ভাঙবে দেখো 2 + 1 × 3 + 2, এই মিডল ফ্যাক্টর। মানে এখানে 2, এই যে এটা 2, এটা গুণ করে 2a স্কোয়ার, দেখো এটা গুণ করে 2a স্কোয়ারই পাবা। এই দেখো, মানে এখানে আমাদের সংখ্যাটা যদি বলি 2 আর 1 গুণ করে 2 × 2, এখানেও 2 × 2, আর 3 আনতে হবে। দেখো 2 আর 1 যোগ করে 3 চলে আসবে। ওকে, মানে এখানে 2a আছে আর 1a আছে, 2a আর 1a গুণ করে কত পাবা? 2a স্কোয়ার, এখানে 2a স্কোয়ার, এখানেও 2a স্কোয়ারই হবে। চলো এ স্কোয়ার মাইনাস এটা 2a, এটা মাইনাস এ, এই যে মাইনাস বন্ধনী উঠে গেলে মাইনাসটা ভিতরে চলে যাবে, মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, +2। এবার এই দুটো থেকে এ কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস 2, এখানে -1 যদি কমন নাও তাহলে এখানে 1, আচ্ছা এখানে যদি -1 কমন হতে এটা রয়ে যাবে আমাদের এ মাইনাস 2 হয়ে যাবে এটা। ওকে, দেখো মিডল ফ্যাক্টর এই পার্টটা দুটোর সমান হবে, এটা যেটা হবে এটাও সেটা হবে।
আর যেটা মিলে গেছে সেটা আমরা কমন নিয়ে নিই, a - 2 কমন, পরে থেকে গেল a আর -1, তাহলে a - 1 আমরা বসিয়ে দিলাম, তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছে। এবার আমরা করব কি লসাগু, আমরা লিখব লসাগু। লসাগু দেখো যেটা মিলবে সেটাকে নিব, আর যেটা মিলবে না সেটাকে নিয়ে নেব। এখানে যদি লক্ষ্য করো যে এটা আমাদের বাইরে মিলছে না, তাহলে বাইরে a ছিল, একটা a নিয়ে নিলাম। a - 2 a - 2 মিলেছে দু জায়গায়, তাহলে আমরা a - 2 নিয়ে নিলাম। আর a - 1 একাই আছে, তাহলে একেও আমরা নিয়ে নেব a - 1। তো লসাগু কিন্তু আমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। সরল করতে বলেছে আমাদের এখানে, তাহলে এখানে দেখো সরলটা তোমরা করে নিতে পারবা। তো আমরা এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করে নিই, তো এইভাবে একটা টান দিয়ে দেখো লসাগু, তো হরটির লসাগু মানে a - b এখানেও আছে, a - b এখানেও আছে, তাহলে দুটো থেকে একটা a - b কমন নিলাম, ঠিক আছে। এই যে এটা আর এটা থেকে একটা কমন, b - c এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা b - c কমন, আর c - a আর c - a, তাহলে একটা মানে নেব c - a, এভাবে লসাগু করে নিলাম। এবার দেখো, এবার এটা দিয়ে ভাগ করতে হবে, মানে এটা দিয়ে হরটা দিয়ে একে ভাগ, দেখো ভাগ মানে যেটা মিলবে সেটা কেটে গেল, a - b b - c, a - b b - c এটা কেটে গেল, থেকে গেল c - a, c - a আর একে গুণ করে c - a পেয়ে যাবে, প্লাস আবার b - c c - a, b - c c - a এটা মিলে গেল, তাহলে a - b, তাহলে এখানে a - b হবে, প্লাস c - a a - b, c - a a - b, তাহলে b - c থেকে গেল, এটা b - c বসে যাবে। এবার দেখো এখানে আমরা এই যে -a প্লাস এটা কিন্তু কাটাকাটি করতে পারবো, প্লাস c - c এটা সেটা কেটে যাবে, -b প্লাস b এটা সেটা কেটে যাবে, উপরে সব কেটে গেলো মানে 0, 0/a - b, b - c আর c - a, আর 0 সঙ্গে যাই ভাগ করো না কেন তার মানটা 0 পেয়ে যাবা, দেখো অ্যান্সার আমাদের চলে আসলো 0। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলোর আমি কথা এর আগের ক্লাসে বলেছি তোমাদের, ঠিক আছে। তো বড় প্রশ্নগুলো তোমরা সহজে করে নিতে পারবা। তার আগে আমি আরেকটা প্রশ্ন বলবো, তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার ভিডিওগুলো ইংলিশ ভার্সনে শোনা যাচ্ছে, ইংরেজি ভাষায়। তো আমি তোমাদের বলবো যে ইংরেজি ভাষার ভিডিওগুলো তোমরা সহজেই বাংলা ভাষা করে নিতে পারবা। ইংলিশ ভাষায় আমি ভিডিও বানাইনি, আমি বাংলা ভাষায় ভিডিও বানিয়েছি, আমার অরিজিনাল ভাষা বাংলা ভাষায় আছে। তো যাদের দেখছো যে এটা সমস্যা আসছে যে ইংলিশ ভাষার ভিডিওগুলো ক্লাসগুলো ইংরেজিতে তোমরা শুনতে পাও, তো তোমরা করবা কীভাবে, তোমরা ঠিক করে নিতে পারবা সহজে। তোমরা ভিডিওতে টাচ করবা, ভিডিওতে টাচ করার পর দেখবা কোনায় সেটিং চিহ্ন দেখতে পাবা, সেই সেটিং চিহ্নতে ক্লিক করে তোমরা অডিও ট্র্যাকে চলে যাবা। অডিও ট্র্যাকে গিয়ে সেখানে দেখবা ইংলিশ বেঙ্গলি করা আছে, ইংলিশ বেঙ্গলি, তোমরা যেহেতু বেঙ্গলি টাচ করো তাহলে বেঙ্গলি হয়ে যাবে, ইংলিশে টাচ করলে ইংরেজিতে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা সহজে ইংলিশ ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নিতে পারবা। এর জন্য আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের, তোমরা দেখে নিবা থাম্বনেলে যে আমি দিয়েছি ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলা ভাষা করে নাও। তো এইভাবে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি ভালো করে শিখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারো, ঠিক আছে। কাদের সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে আবার নিশ্চয়ই জানাবা, আর কাদের সমস্যাগুলো দূর হয়ে গেছে, কারা তোমরা জেনে নিয়েছো, যে আমি যে বললাম আমার বলার পর তোমরা শিখে নিয়েছো কারা, তারও কিন্তু কমেন্টে জানাবা যে আমি শিখে নিলাম নিয়মটা, ওকে। আচ্ছা, তাহলে বড় প্রশ্নগুলো যেগুলো বললাম যে আগের ক্লাসে যেসব আমি আলোচনা করেছি বড় প্রশ্ন নিয়ে, সেভাবে আমাদের কাজ হবে। তো আজকে ছিল আমাদের এই অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, 1 মার্কের 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের করে দিলাম। ক্লাসটা ভালো লাগলে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা ক্লাসগুলো মনে সহকারে দেখো।